হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি অভিপ্সা। নিয়ে চলে এসেছি ইটস শো টাইমের আরো একটা নতুন এপিসোড, শুধুমাত্র রঙিন টিভির পর্দায়, যেখানে থাকছে সিনেমা জগতের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, দারুণ দারুণ মজার গসিপ এবং অনেক অনেক গল্প। তাহলে চলুন প্রথমেই চোখ রাখি আজকের আপডেটসে। সম্প্রতি শহরের সাংস্কৃতিক মহলে ফের আলোচনার ঝড় তুলল জয়ব্রত দাসের সিনেমা একাডেমি অফ ফাইন আর্টস। এবং বিশ্বাস করুন, এটি এই সিনেমার প্রথম নয়, দ্বিতীয় নয়, থার্ড টাইম হল রিলিজ। তারপরেও দর্শকদের উন্মাদনা কিন্তু ছিল চোখে পড়ার মতো। নন্দন একের সামনে দর্শকদের উপচে পড়া ভিড় সেই কথারই জানান দেয়, এবং নিমেষের মধ্যে হাউসফুল বোর্ড আমাদের এটাই বোঝায় যে ভালো আর্টের কোনো এক্সপায়ারি ডেট হয় না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী রূপা গাঙ্গুলি, মিউজিশিয়ান শিলাজিৎ মজুমদার এবং আরো অনেকে। এই নিয়ে তৃতীয়বার মুক্তি পেল জয়ব্রত দাস পরিচালিত দ্য একাডেমি অফ ফাইন আর্টস। নন্দন একের শো জমজমাটভাবে হাউসফুল। অনুষ্ঠানে দেখা গেল রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, শিলাজিৎ মজুমদার সহ আরো অনেককে। এই ছবি তৃতীয়বার মুক্তি পাওয়া সত্ত্বেও নন্দনের মতো হলে শো হাউসফুল দেখে গোটা ইউনিট বেশ আপ্লুত। এই যে প্ল্যানিংটা, এটা একদম অন্য ধরনের একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা যেতে পারে, যেটা বাংলা সিনেমার প্রথম। এবং আমার জয়ব্রতর, সৌম্যর, রুদ্রদার, রূপাদির, অভিজিৎদা, আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে যতক্ষণ না আমরা একসাথে আবার এক জোট বাঁধবো, যেমন আগে বাংলা সিনেমার স্বর্ণযুগ, যে যুগটা আমরা বলতাম, সেই যুগে হতো, তা না হলে কিন্তু হবে না। এখন থেকেই যদি আমরা আবার পৃথকীকরণ করতে চাই যে আমার অডিয়েন্স আলাদা, ওর অডিয়েন্স আলাদা, সেটা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের অডিয়েন্স এক। সেটা বাঙালি অডিয়েন্স, সেটা অবাঙালি অডিয়েন্স, সেটা এই রাজ্যের অডিয়েন্স, গোটা পৃথিবীর অডিয়েন্স। এবং যতক্ষণ নাই আমাদের মুঠিবদ্ধ হাতগুলো একসাথে প্রতিটা ছবির ক্ষেত্রে একভাবে না উঠবে, ততক্ষণ কিন্তু সেটা হবে না। তাই সেটাই আমাদের মেন কারণ ছিল। এবার আমি একটু জয়কে একটু কিছু বলতে বলবো। একেবারেই তাই। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা যখন ছবি প্রমোশন করেছিলাম এর আগে, তখন আমাদের মনে হয়েছিল যে প্রত্যেকের লড়াইটা প্রত্যেকের একা। সেক্ষেত্রে এই প্রথমবার আমরা সমর্পণদার সাথে যখন কথা বলি, আমরা দুটো টিম মিলে ঠিক করি যে একসাথে দুটো বাংলা সিনেমার প্রমোশন আমরা করব। এবং সেক্ষেত্রে এটা একটা ছোট্ট পদক্ষেপ আপনারা বলতে পারেন। এই প্রথমবার নেওয়া হলো, আমার তো দেখা হয়নি, এটা একটা শুরু, একটা পথ চলা শুরু, যাতে আমরা শুধুমাত্র আমাদের ছবি ভালো বা ওর ছবি খারাপ এই জোনের যে একটা ব্যাপার ছিল আমাদের, সেই জায়গা থেকে আমরা এগিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বর্তমান সিনেমাকে ঘিরে ঘটে চলা বিভিন্ন নোংরা রাজনীতি নিয়ে খোলাখুলিভাবে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি। চলুন আমরা দেখে নিই তাদের প্রতিক্রিয়া। প্রথম কথা হচ্ছে যে প্রতিকূলতা তো নেই, এটাই তো বলতে পারি যে এমন একটা সময় মানুষ নিয়ে এসেছেন বিভিন্ন দিক দিয়ে, নানান অভিজ্ঞতার পরে, বিভিন্ন লড়াই দেখবার পরে, নিঃশ্বাস নিতে গেলেও এখানে যেন অনুমতি লাগতো, স্বপ্ন দেখতে গেলেও এখানে অনুমতি লাগতো যে কে কার লোক, নাহলে স্বপ্ন দেখাও যাবে না। ঠিক এইভাবেই মৃত্যু ধীরে ধীরে গ্রাস করছিল, শুধুমাত্র শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নয়, প্রতিটি অঙ্গনে। তো তাই যাতে স্বাধীনতার সঙ্গে, স্বাধীনতার মানে হচ্ছে যে আমাদের আর কতটা বলতে নেই বা এগোতে নেই, সেই সম্যক জ্ঞান অর্জন করা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা তো নয়। তো তাই আমার এই মাটিটাতে যে উন্মুক্ত স্বাধীনতার একটা বড় পরিসর দেওয়া রয়েছে, সবাইকে সম্মান জানিয়ে, সব পেশার মানুষকে সম্মান জানিয়ে, সমস্ত মতামতকে সম্মান জানিয়ে সবাই সবার মন দিয়ে কাজটা করবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নিজেদেরও এই যে নতুন ভোরটা এসেছে, এনেছেন মানুষ, দায়িত্ব দিয়েছেন আমাদের সবাইকে, এক্ষেত্রে মানুষ ভুলেই গিয়েছিলেন যে আচ্ছা, তার নিঃশ্বাস নেওয়াতেও বাধা নেই, এটা আমার অধিকার। আচ্ছা, আমি সিনেমা বানাবো, এটাও মানে আমি পারবো, আমি কবিতা লিখবো, আমি গান তৈরি করবো, এটা আমি পারবো। এই ভাবনাটার উপরে পেরেক মেরে দেওয়া হয়েছিল, বাক্সবন্দি করে দড়ি দিয়ে
সেই বাক্সটার মুখ বস্তার মুখগুলোকে বেঁধে রেখে দেওয়া হয়েছিল। এই সময়টার অবসান মানুষ চাইছিলেন। তো ফলত যারা একটু কমজোরি ছিলেন, সবার তো সমান ক্ষমতা থাকে না প্রতিবাদ করবার, তাই তাদের কাউকে অসম্মান করা নয়, বরং তাদের বলবো যে আপনি যতটা গুণী, চলুন সবাই মিলে এক হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখি। আজ যে রাস্তায় সমর্পণ বা জয়ব্রতরা এসছে, প্রথম থেকেই পরিষ্কার যারা এই স্বপ্নগুলো দেখতো, জানি না কেন আমি বা রূপাদি বলতে পারি, আমাদের সবার সঙ্গে তাদের দেখা হয়ে যেত। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে যারা নতুন কোনো কিছু করতে চাইছেন, বাকি আমাদের অভিজ্ঞ এবং গুণী বন্ধুরা তো আছেনই, কিন্তু যারা নতুন স্বপ্ন নিয়ে আসছেন, নতুন ভোর দেখবার কথা ভাবছেন, তারা না মানে সঠিক জায়গায় পৌঁছতে পারতেন না। কি জানি কেন কয়েকজনের সঙ্গে আমাদের হয়তো দেখা হয়ে যেত। এই পরিসরটা আরো বড় হলো, যা সবার জন্য ভালো, এটা বলতে পারি। ফল পাওয়ার ক্ষেত্রে মেধার কোনো জায়গা বিশেষ ছিল না। সেখানে যেটা ছিল সেটা হচ্ছে কার কতটা পরিচয় এবং কার হাত কতটা লম্বা, কার পথ কিতনা দূর তক, সেসব তো থাকবে না। সিনেমা যখন রিলিজ করে বা কোনো একটা থিয়েটারও, সেক্ষেত্রে যখন প্রথম মঞ্চস্থ হয়, মানুষ 3-4 দিনের মধ্যেই মোটামুটি একটা আভাস দিয়ে দেয় যে এটা ভালো লাগছে, ভালো লাগছে। একে একে একের মুখে একে কথা শুনে সেই সিনেমাটা নিজের মনেই পথ চলতে থাকে এবং মানুষের কাছে জনপ্রিয় হয়। অনেক দামি দামি বিশাল বড় বড় হোর্ডিং করবার সামর্থ্য সকলের থাকে না, আর সেরকম প্রয়োজনও পড়বে না। সেরকম একটা কোটি কোটি টাকা দিয়ে এভাবে প্রমোট করার আর বোধহয় প্রয়োজনও পড়বে না। এটাই আমাদের কাছে বিশাল একটা শান্তির বিষয়। এবং এই যে মেরিট প্রশ্নটা আপনি করলেন, যে মেরিটটাকে ডিসাইড করবে জনতা, অডিয়েন্স। অডিয়েন্স ঠিক করবে যে কোন সিনেমাটা আমরা কতবার দেখব। এই যে 3 বার রিলিজ হওয়ার পরেও এই সিনেমাটা আবার দেখতে হাউসফুল হয়েছে। আজকে সমর্পণের সিনেমাটা এত লোকের ভালো লেগেছে, সব কটা অডিটোরিয়ামে আজকে হাউসফুলের প্রায় ফুল চলছে, এখানে তো হয়েছে প্লাস। তো সেটা তো মানুষ তাদের বার্তা জানিয়েছেন, তাই না? এবার আগে যেটা ছিল যে এমন কোনো গলা টেপা বাধা ছিল না যে সিনেমায় কাউকে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া যাবে না, গলা টিপে ধরা বাধা ছিল না। যেটা ছিল যে একটা চোরাগুপ্তা ভয় যে রিলিজ করতে পারা যাবে না, এই রিলিজটায় আটকে যাব আমি, সেই ভয়টা। এবং এটা আমরা সারা জীবন, মানে গত 10 বছর ধরে আমার রাজনৈতিক 2015 সালের জানুয়ারি মাস থেকে আমি যা দেখে এসেছি, সেটা হয়েছে যে বহু বছরের চেনা মানুষ, সর্বক্ষেত্রে বহু পরিচিত, বহুদিন ধরে 30 বছরে আমাদের 35 বছরের প্রফেশনাল ক্যারিয়ার আমার, সেখানে বহু বছরের পুরনো চেনা মানুষ, আইএএস অফিসার্স, আইপিএস অফিসার্স, প্রডিউসার্স, ডিরেক্টরস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা পাবলিকলি আমাদের সাথে কথা বলতে ভয় পেত। আমি হতবাক হয়ে যেতাম। বড় বড় হাউস যেগুলো ইনভাইট করতো আমাদের সেই ছোট্টবেলা থেকে, তারা আমাদের ইনভাইট করতে ভয় পেয়ে যেত। যে সিটি এডিশন পেজেস গুলো, যে সিটি এডিশন পেজেস গুলো আমাদের জেনারেশনের লোকেদের জন্য চালু হয়েছিল এবং বেঁচে ছিল। আজকে যে আপনারা বড় বড় কয়েকটা খবরের কাগজের যে কটা এখনো বেঁচে আছে, ওই সিটি এডিশন, আপনারা বোধহয় জানেন, আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সিটি এডিশন নিউজ পেপার ছিল না। একটা খবরের কাগজে টুমটুম করে এইটুকু বেরিয়েছিল, আমি কান ফেস্টিভ্যালে গেছি, এইটুকু। আমার কান ফেস্টিভ্যালে যাওয়া কলকাতা শহর থেকে সেটা বেরিয়েছিল যে এইটুকু একটা খবর। এরকম ছিল খবরের কাগজের অবস্থা। তারপরে আমাদের সময় এলো সিটি এডিশনস, যাদের জন্য সিটি এডিশনস গুলো বেঁচে পড়তে রমরমিয়ে চললো। হঠাৎ একটা রেজিম এলো, সে রেজিমে আমাদের কোথাও যাওয়া নিষেধ, কেউ ডাকবে না, কেউ সামনে দেখলে কথা বলবে না, মুচকি দূর থেকে হাসবে, এরকম করে ইশারা মারবে, এইগুলো ছিল। বাড়ি গিয়ে ফোন করে মেসেজ করবে, ইট ওয়াজ নাইস সিইং ইউ अगेन আফটার সো লং। এই সমস্ত অশান্তির
শেষ। ঝলমলে আলো ও চকমকে আয়োজনের মধ্যে এন্ট্রি নিতে দেখা গেল টলি পাড়ার ডান্সিং সেন্সেশন অঙ্কুশ হাজরাকে। সম্প্রতি একটি ডান্স অর্গানাইজেশনের বিলাসবহুল অনুষ্ঠানে এলেন অঙ্কুশ হাজরা। রেড কার্পেটে পা পড়তেই বাড়ল অনুষ্ঠানের গ্ল্যামার। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আজকে এই স্পেশাল দিনে তুমি বেঙ্গল ইন্ডাস্ট্রিজ ডান্সার্সের একটা আলাদাই ইমোশনস, সেই জায়গায় তুমি আজকে আমার স্টুডেন্টসদের সাপোর্ট করতে এসছো, মানে ইটস আ হিউজ অনার ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ। অন স্টেজ তার অ্যাপিয়ারেন্স যেমন একদম ফায়ার, অফ স্টেজেও কিন্তু ছিলেন বেশ চিল অ্যান্ড ফান মোডে। ফ্যান্সদের সাথে সেলফি, ক্যান্ডিড মোমেন্টস এবং হাসি মজায় মাতিয়ে রাখলেন গোটা অনুষ্ঠানকে। এবং এই অনুষ্ঠানে আসতে পেরে তিনিও যে দারুণ এক্সাইটেড সে কথাও অকপটে শেয়ার করলেন সবার সাথে। তারপরেই আড্ডা জমলো রঙিন টিভির সাথে। সেখানে তিনি শেয়ার করে নিলেন এখনকার সময় এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি, নতুন কাজের ধারা এবং আরো কি বললেন চলুন আমরা দেখে নিই। এরপর ওই ছবির গল্প নিয়ে ওর কাছে ছোট, ওর ইয়ের কাছে ছোট, কতজন কাকে নিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, কবে রিলিজ করব, সে রিলিজ করতে দেবে কিনা, শরীর ছেড়ে দিয়েছিল সত্যি কথা। তো ওই জন্য ইচ্ছে, মানে আমি ভেবেছিলাম 2026-এ কিছুই করবো না, সত্যিও করছি না, হয়তো শুটিং শুরু করব আর 3-4 মাস পর বা পুজোর পর শুটিং শুরু করব, যেগুলো রিলিজ করবে 2027-এ। আর এখন তো একটু মনে হচ্ছে সব ঠিকঠাক থেকে এগোচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি বেজায় খুশি। বেশ খোশ মেজাজেই দেখা গেল অঙ্কুশকে। রঙিন টিভির ক্যামেরার সামনে তিনি জানালেন বাংলা ইন্ডাস্ট্রির হাল হাকিকত। এই র্যাট রেসে খুব একটা আমি বিশ্বাসী নই, কারণ সত্যি কথা বলছি, যদি মাথার মধ্যে এটা ঢুকে যায় যে 1 বছর বা 2 বছর ইনফ্যাক্ট যদি ছবি না আসে তাহলে কি হারিয়ে যাব, তাহলে কি মানুষ ভুলে যাবে, এইটার চক্করে খারাপ ছবি বানানোর থেকে বা এমন কোনো গল্প হাফাটেডলি বানানোর থেকে আস্তে করে রয়েস হয়ে ভালো গল্প বানানো। কারণ এখন সত্যি মানুষকে থিয়েটারে আনাটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, এত ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, এত কিছু হয়ে গেছে, তো থিয়েটারে গিয়ে কোন সিনেমা খুব মানে আনন্দ করে দেখবে সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো সেই রকম গল্প বেছে আনাটাও একটু তো টাইম লাগে। আজকে আমার একটা খুব বক্তব্য ভালো লাগলো রূপাদি, আমি দেখলাম খুবই ভালো লাগলো যে নাটকের মতো হবে, যে যার মতো বক্তব্য রাখবে, যে সরকারের হয়ে যেই কথা বলুক না কেন সে বলতে পারে, এটা আমার খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগতো। আমার মনে হচ্ছে যাই চেঞ্জেস আসছে ভালো দিকেই আসছে, ইটস হোপ ফর দ্য বেস্ট। আর অবভিয়াসলি ইন্ডাস্ট্রিতে এটাই আমি আগেও অনেকবার বলেছি যে পরিবর্তনটা আমরা চিরকাল আশা করব, সেটা হচ্ছে যে আর যাই হোক, যাই নিয়ম আসুক, যেটাই আসুক, সেটা কোনো নিয়ম কোনোদিন প্রডিউসার যাতে সিনেমা না বানাতে পারে, প্রডিউসারের ওপর প্রেশার পড়লো, যে কোনো টেকনিশিয়ানদের ওপর প্রেশার পড়লো, সিনেমাটা কম্প্রোমাইজ হলো, আলটিমেটলি গিয়ে কোনো নিয়মই সেটা জাস্টিফাই করতে পারবে। তো নিয়ম হয়তো অবভিয়াসলি কোনো না কোনো নিয়ম থাকবে, বাট এভরিথিং হ্যাজ টু বি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম। মেনলি প্রডিউসার যদি আমি বলে থাকি, কারণ প্রডিউসার বাঁচলেই আমরা সকলেই বাঁচবো। এটা যখন আমি শুধু অভিনেতা ছিলাম তখনও বিলিভ করতাম। রিসেন্টলি 2টো ছবি প্রডিউস করেছি বলে এখন প্রডিউসারদের মতো কথা বলছি তা না, যখন শুধু অভিনেতা ছিলাম আমি তখনও বলেছিলাম। আমি নিজেও রিয়েলাইজ করতে পারছিলাম যে আমিও কাজ তখনই পাবো যখন প্রডিউসার আমাকে ডেকে কাজ দেবে, তার জন্য প্রডিউসার বাঁচাটা খুবই ভালো। সো অল দ্য নিয়মস, যেই নিয়ম থাকুক, যাই রুলস থাকুক, ইট হ্যাজ টু বি ইন সাচ আ ওয়ে যাতে ভালো করে সিনেমাটা হতে পারে। রুদ্রদের সাথে তো এই নিয়ে চিরকালই কথা হয়ে এসছে আমার। রুদ্রদের বাড়িতে আড্ডা হোক, যেটাই হোক, সেটা তোমার বিবাহ অভিযানের সময় হোক বা অন্যান্য সময় হোক, তো রুডির সাথে সবসময় এই নিয়ে কথা হয়। তো এবার অবভিয়াসলি আমি খুব খুশি যে যাদের মোটামুটি এখন দায়িত্ব দেওয়া হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে তো আমি বহুদিন ধরে তাদের সাথে আমার চেনা যায়, স্পেশালি রুডি যদি আমি বলি, তাদের মানসিকতাটাও আমি জানি। যেমন আজকে আমি বললাম যে আজকে খুব ভালো লাগলো আমার বক্তব্যটা, তো যদি এরকম মানসিকতার লোকজন ভালো ধরে তো আজকে ফেরি যায়। অঙ্কুশ দা, তুমি যেটা একটু আগে বললেন নতুন প্রযোজকদের একটু সাপোর্ট দরকার। তুমি ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছরের উপর কাজ করছো। তোমার যখন সেকেন্ড প্রজেক্টটা আসলো, সেই সময়তে তুমি বারবার চেয়েছিলে 14 ফেব্রুয়ারি দেওয়া হোক, কারণ এটা ফেস্টিভ টাইম, এবং তোমার ছবিটা যেরকম ছবি, তুমি যদি একটু ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যদি এই সাপোর্টটা পেতে, মনে হয় না যে তুমি যত ভালো ছবিটা বানিয়েছিলে বক্স অফিসটাও ডিজার্ভ করে, বিং অ্যান্ড প্রডিউসার, বিং অ্যান্ড একটা। আমি বিশ্বাস করে আমি ন্যাগিং করছি না, আমি এই বিষয়টাকে আমি নিজের জন্য আর বলছি না, আগেও বলেছি কিছু, আর এগুলো আমি ন্যাগিং মনে হয়, আমি সেগুলো বলছি না। কিন্তু যে পরিস্থিতিটা আমি
বুঝতে পারছিলাম যে কোন দিকে এগোচ্ছে, সেখানে আমি বুঝতে পারছিলাম যে ছবি করা প্রযোজকদের ক্ষেত্রে ছবি করা, ছবি প্রপার রিলিজ করা এটা মুশকিল। যেমন এই যে কত কোটি টাকার বাজেটের ছবি হবে ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি কত কোটি টাকার বাজেটের ছবি হবে এটা বাইরের কেউ ডিসাইড, বা সেই অনুযায়ী তাকে সেই পজিশনিং করা হবে একটু মুশকিল হয়ে যায়। কারণ আজকে শুনতে অঙ্কটা 2 কোটি 3 কোটি মনে হয়, কিন্তু কারুর কাছে 200 কোটি টাকা আছে, সে একটা 2 কোটি টাকার ছবি বানাচ্ছে, আর কারুর কাছে 50 লক্ষ টাকা আছে, সে কষ্ট করে 2 কোটি টাকার ছবি বানাচ্ছে, তখন কিন্তু 2 কোটি টাকার ভ্যালুয়েশনটার মধ্যে অনেক ডিফারেন্স চলে আসে। তো অবভিয়াসলি যার কাছে এত টাকা আছে সে একটা এমনি জাস্ট 2 কোটি টাকার ছবি বানিয়ে দিবে, সে বেশি সংখ্যক পাবে, বেনিফিট পাবে। যে কষ্ট করে 2-2.5 কোটি টাকার ছবি বানিয়েছে, যার কাছে ছিলই 50 লক্ষ টাকা, ওখান থেকে মার্কেট থেকে টাকা তুলে একটা ভালো ছবি বানাবে, সে কি জায়গা পাবে না? তো সুতরাং কোথাও না কোথাও আমার মনে হয় যে বাজেট ওইভাবে ডিসাইড হয় না, বাজেট কখনো অঙ্কে ডিসাইড হয় না, একটা ছবির ভ্যালু কখনো তার বাজেটে ডিসাইড হয় না, কখনো না। তো সুতরাং একটা ভালো ছবি ভালো জায়গা পাওয়া উচিত সবসময়। আর আমি যেটা আগেও বলেছি, মানে বারবার বলেছি, যে প্রযোজকরা যাতে শান্তি মনে সিনেমা বানাতে পারে। আজকে আমার টাকা লগ্নি হয়ে আছে, আমি বানাচ্ছি, আমি ডিসাইড করবো এই ছবিটা ভালো করে বানাতে গেলে সে কবে টেকনিশিয়ান লাগতে পারে, কবে রিলিজ হতে পারে, কবে কি হতে পারে, সেটা আমরা ডিসাইড করবো। আর এই যে একসাথে ক্ল্যাশ হওয়ার বিষয়টা ডিস্ট্রিবিউটর এক্সিবিটররা বুঝে নেবে। সবার ছবি তো সেম মেরিট হয় না। আজকে আমাকেও বুঝতে হবে, ফর এক্সাম্পল আমার সাথে বড় কোনো নায়ক বা বড় কোনো প্রযোজকের ছবি ক্ল্যাশ হচ্ছে, আমি গায়ের জোর নিয়ে তার থেকে বেশি রিলিজ আশা করব, বা রাজওয়ারি দেখে বলবো আমি তার থেকে বেশি রিলিজ, এটা আমার বোকামি। আমার বুঝতে হবে যে আমার ছবিটা তাদের তুলনায় কোথাও না কোথাও একটু পিছিয়ে, বা কোথাও না কোথাও সেই, তো আমাকে যা শো টাইমিং দেবে আমি রাজি হয়ে যাবো। এটা তো এক্সিবিটর ডিস্ট্রিবিউটর ডিসাইড করে, চিরকাল তাই হয়ে এসেছে। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার ইতিমধ্যেই বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো এর বিপুল স্টার কাস্ট। এই সিনেমাতে আমরা দেখতে চলেছি অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, জনি লিভার, তুষার কাপুর এবং আরো অনেক তারকাদের। এত বড় স্টার কাস্ট থাকা সত্ত্বেও ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার যে দর্শক মহলে প্রভূত প্রশংসা কুড়িয়েছে এমন কিন্তু নয়। অথচ আনিস বাজমির ওয়েলকাম বলিউডের অন্যতম সফল একটি সিনেমা। এখন এটাই দেখার যে আহমেদ খানের এত বড় স্টার কাস্টের সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল দর্শক মহলে কতটা প্রশংসা কুড়োতে পারে। ওকে গাইস, দ্যাটস ইট ফর দ্য ডে। এরকম আরো নতুন আপডেটস পেতে চোখ রাখুন রঙিন টিভির পর্দায়, শুধুমাত্র আমার সঙ্গে ইটস শো টাইমে।